আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে ব্রিটেনের নিরাপত্তা নিশ্চিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ঘোষণা কিয়ার স্টারমারের, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস। যান্ত্রিক ত্রুটির কারণে ব্রিটেনে চাইল্ড বেনিফিট পায়নি প্রায় 1.5 মিলিয়ন বাবা মা। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা, সমাধানের আশ্বাস দিল কর্তৃপক্ষ। এবং ভাসমান থাকবে না চা শ্রমিকরা, বৈদেশিক মুদ্রা অর্জনে বহুবিধ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, তার দল ক্ষমতায় গেলে ব্রিটেনের নিরাপত্তা নিশ্চিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন তারা। ব্যারিতে নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াবেন বলেও আশ্বাস দেন ব্রিটিশ নাগরিকদের। বিস্তারিত অর্ণব নাসিরের ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বেরিতে অবস্থিত ফিউজেলিয়া মিউজিয়াম, এটিকে বলা হয় মিলিটারি পেশার পবিত্র স্থান। সেখানে নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে লেবার নেতা কিয়ার স্টারমার বললেন, ব্রিটেন তার হাতেই নিরাপদ থাকবে। এ সময় স্টারমার বলেন, প্রধানমন্ত্রী হলে তিনি ব্রিটেনের নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। কিন্তু এখানেই দাঁড়িয়ে 2016 সালে লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন বলেছিলেন, তিনি পারমাণবিক অস্ত্রমুক্ত ভবিষ্যৎ চান। বর্তমানে লেবার দলের শ্যাডো ক্যাবিনেটে থাকা অনেকেই সে সময়ও ছিলেন দায়িত্বে। তাহলে এখন কেন মত পরিবর্তন করছে দল, তার ব্যাখ্যাও দিলেন এই নেতা। I lead this party. I've changed this party. If we're privileged to come in to serve, I will be the Prime Minister of the United Kingdom. And I've got my whole cabinet, shadow cabinet behind me. 2016 সালে পারমাণবিক অস্ত্র চুক্তি নবায়নের বিরুদ্ধে অবস্থান নেওয়াদের একজন লেবার দলের ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রাইনার, তবে তিনিও পাল্টালেন সুর। Globally, we should be looking at disarmament of nuclear weapons, but that has to be done in combination with other countries. এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। কনজারভেটিভ সরকারের আর্মি কমানোর সমালোচনা করেছে লিবারেল ডেমোক্রেট। আর কনজারভেটিভ বলছে, জাতীয় নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে লেবার দল। promising everything on defence, 2.5% when conditions allow. I mean, I'd love to do everything when conditions allow. It's just you can't believe a word this guy said. অন্যদিকে শ্যাডো ডিফেন্স সেক্রেটারি বলছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তারা গৃহীত পরিকল্পনায় অটল থাকবে। We'll undertake a defence review within the first year where we'll look at the threats we face, the capabilities we need, and we will set the plan to hit 2.5% as part of that review. পারমাণবিক অস্ত্র বিষয়ে লেবার দল আগের অবস্থান থেকে পুরোপুরি সরে গিয়েছে। তাই বিশেষজ্ঞদের প্রশ্ন, দলটি কেন হঠাৎ করে ভোট পাল্টালো। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার নির্ধারিত দিনে চাইল্ড বেনিফিট পায়নি প্রায় 1.5 মিলিয়ন বাবা মা। HMRC বলেছে, এদিন পাওয়ার কথা ছিল এমন 30% গ্রহীতাই চাইল্ড বেনিফিট পায়নি। এজন্য ক্ষমা প্রার্থনা করে HMRC বলছে, আগামী বুধবারের মধ্যে সেসব গ্রহীতারা চাইল্ড বেনিফিট পাবে। সোমবার বেনিফিট না পাওয়ায় সামাজিক মাধ্যমে এই নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেকে সন্তানদের জন্য খাবার কিনতে পারেনি বলেও পোস্ট দেয়। এতে করে বিষয়টি ঘিরে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। তবে HMRCর চাইল্ড বেনিফিট বিভাগ বলছে, বুধবারের মধ্যে কেউ বেনিফিট না পেয়ে থাকলে অনলাইনে আবেদন করতে পারবে। But just how hard the government will not say. When they were asked last December if they had made an assessment between the number of children affected by the policy and the levels of child poverty, the government responded that no assessment had been made. For us, this policy needs to be based around a fair benefit system that when people are struggling, and lots of people have been struggling in the cost of living crisis, that it is a safety net, that it supports them. I've worked hard. I have a good job, like the kind of job that I expected to have when I was completing my education, and yet it's not enough to afford a basic life. ইংরেজি দক্ষতা স্কিল IELTS ছাড়াই 5টি বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ডেনমার্ক। এই বৃত্তিগুলোর জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ সহ যে কোনো দেশের শিক্ষার্থীরা। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজেই পাওয়া যায় ডেনমার্কের ভিসা। এই ভিসার মাধ্যমে ইউরোপের 26টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর তাই
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেনিশ ডিগ্রির জন্য আগ্রহী হতে পারেন বাংলাদেশিরাও। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। গবেষণা কেন্দ্রিক পড়াশোনা এবং তুলনামূলক কম টিউশন ফির জন্য উচ্চশিক্ষা গ্রহণে এখন আকর্ষণীয় দেশ ডেনমার্ক। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উন্নত বিশ্বের এই দেশ। বর্তমানে IELTS ছাড়াই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। রয়েছে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগও। তাই জেনে নেওয়া যাক IELTS ছাড়াই সেরা কয়েকটি স্কলারশিপ সম্পর্কে। রোস্কিল্ড ইউনিভার্সিটিতে ডেনিশ স্টেট টিউশন ফি ওয়েবার্স অ্যান্ড স্কলারশিপ বৃত্তিটি স্নাতক শিক্ষার্থীদের দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকেরা এই বৃত্তির জন্য সুযোগ পান। এই বৃত্তির আওতায় আবাসন ফি, টিউশন ফি মওকুফ এবং প্রতি মাসে ৭,৮০০ ক্রোন দেওয়া হবে। ডেনমার্কের আরেকটি গুরুত্বপূর্ণ বৃত্তির নাম আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন স্টেট স্কলারশিপ। প্রতি বছর ৩ থেকে ৪টি বৃত্তি দেওয়া হয় MSc আবেদনকারীদের। স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিউশন ফি সহ নানান সুবিধা রয়েছে এই স্কলারশিপে। এছাড়াও গবেষণা ভিত্তিক ক্যারিয়ার গড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যান্টিং ইন্টারন্যাশনাল পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ফেলোশিপটি ডেনিশ এবং আন্তর্জাতিক উভয় শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। আরহাজ ইউনিভার্সিটি PhD ফেলোশিপ ইন ডেনমার্ক দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অর্থায়নে 30টি PhD এবং ফেলোশিপ দিয়ে থাকে। আরহাজ ইউনিভার্সিটির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে গবেষণা ও ফেলোশিপের জন্য বেশ কিছু প্রণোদনা বরাদ্দ থাকে। এদিকে ডেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ শিক্ষার্থীদের সম্পূর্ণ বা মৌলিক জীবনযাত্রার খরচ বহন করে, যার মধ্যে রয়েছে ডেনমার্ক সরকারি বৃত্তি, সাংস্কৃতিক চুক্তির অধীনে ডেনিশ সরকারি বৃত্তি, ডেনমার্কের বিশ্ববিদ্যালয় ও কলেজে ডেনিশ সরকারি বৃত্তি। তাই বিশ্বের অন্যতম সুখী দেশটিতে লেখাপড়ার স্বপ্ন দেখতেই পারেন শিক্ষার্থীরা। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, বিশ্বব্যাপী চায়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চা পাতা বাল্কে বিক্রি না করে এর মূল্য সংযোজন করতে হবে। মঙ্গলবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় উৎপাদন বাড়াতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় চা বাগান মালিকদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বুলবুল আহমেদের প্রতিবেদন। সিলেটের মালনীছড়ায় 1854 সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের 168টি বৃহৎ ও 8,000-এর বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে। যেসব বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102.92 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে 4 জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শিল্পে অবদান রাখায় 8টি ক্যাটাগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় চা পুরস্কার 2024-এর সম্মাননা। বক্তৃতার শুরুতেই উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এ শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেয়ারম্যান হওয়ার পর এই চা শিল্পটাকে এটাকে আরো উন্নত করা। সারা বিশ্বে এখন চায়ের চাহিদা বিবেচনায় নিয়ে ভিন্ন ক্যাটাগরিতে সুগন্ধি চা উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে জানিয়ে চা শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করতে পারবেন। শুধুমাত্র তাদেরকে আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না,
তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি জানান, সরকার কাউকে সুযোগ সৃষ্টি করে দেয়নি, তারা নিজেদের যোগ্যতায় প্রধান হয়েছেন। তবে যখন কোনো অপরাধের খবর সরকারের কাছে আসে, তার বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে এবং তা করা হবে। আমরা তাদের বানাইনি, এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকার। আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করছে 14 দল, জানিয়েছেন দলটির মুখপাত্র আমির হোসেন আমু। মঙ্গলবার সকালে ঢাকার স্কাটনের নিজ বাসভবনে দলের যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির বড় চক্রান্ত চলছে, এই জন্য সতর্ক অবস্থানে আছে 14 দল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে অনুরোধ জানান আমির হোসেন আমু। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের সাবেক আইজি বেনজির দোষী সাব্যস্ত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে সরকার। যে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য 14 দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আছে, থাকবে। বিশেষ করে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, আমরা বারবার বলেছি যে এটাকে নিরসন করার জন্য। দুর্নীতির অভিযোগ, এটা সরকার গঠন করবে, সরকার প্রমাণ করবে, থাকলে প্রমাণ হবে, শাস্তি হবে। এটা নিয়ে আমাদের দলগতভাবে জোটগতভাবে বলা আছে বলে আমি মনে করি না। অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে মুক্তি পাওয়া যাবে না, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুদু বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। দুদু আরও বলেন, বাংলাদেশ সেদিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন, জেল জীবনের জীবন, হামলা মামলার জীবন, এটা থেকে আমরা মুক্তি পাব। বাংলা টিভি ইউরোপ নিউজে বিরতি নিচ্ছে, এরপর আরও থাকবে। বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী। নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে আরো একবার স্বাগত। মহান স্বাধীনতা ও অমর একুশে পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মোশাররফ হোসেন খানকে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে স্থানীয় একটি অভিজাত হোটেলে মুন্সিগঞ্জের এই কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মোশাররফ হোসেন খান তাঁর বর্ণাঢ্য ক্রীড়া জীবন নিয়ে স্মৃতিচারণ করেন এবং ক্রীড়াঙ্গন নিয়ে বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। সংগঠনের সভাপতি কোচি কবির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল খালিদ মিল্লাত। এতে অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর রহমান জেলানি, অধীর রঞ্জন দাস, আশরাফ জামান, বুলবুল হাসান এবং সাইমা আহমেদ। জাতিসংঘ শান্তি রক্ষার ৭৬তম বার্ষিকীর স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দ্য ইউকে। লন্ডনের হোয়াইট হলের দ্য সেনোটাফের এই পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। ওয়েস্টমিনস্টার ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের চেয়ার ডেভিড ওয়েড্রোপের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন লর্ড আহমেদ, লন্ডনের ট্রিশ রজার্স চেয়ারম্যান এবং ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ইস্ট বোর্ন সাউথ ইস্টের মুজমিল হোসেন।
জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের আগামী 2 বছর মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। রোববার পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে ব্যালট ভোটের মাধ্যমে কমিটির নতুন কর্মকর্তাদের নির্বাচন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল মুত্তাকিম এবং নির্বাচন কমিশনার ছিলেন হেলাল খান ও ব্যারিস্টার নুরুল গফফার। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাদাত হোসেন চৌধুরী ফেরদৌস, সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক। 51 সদস্য বিশিষ্ট এই কমিটির ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে পুরনো কমিটি। বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী ও বর্ষবরণ উৎসব। এতে বাংলা সাহিত্যের এই 2 পুরোধা কবির আদর্শকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানিয়েছেন, বার্মিংহাম সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি সিনকো দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অলোক চন্দ ও কাকুলি চক্রবর্তী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান স্বর্ণালী চন্দ এবং বিশেষ অতিথি ছিলেন ভারতীয় কনসুলার সহকারী জেনারেল ভালাচিমু মর্গেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রশিদ ভূঁইয়া, নাট্যকার তারেক চৌধুরী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম ও কোষাধ্যক্ষ লোকমান কাজী সহ অনেকে। এ সময় রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। পর্নো তারকাকে দেয়া ঘুষের মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণা হবে আগামী 11 জুলাই। ফৌজদারি এই মামলার রায়ে তার কারাদণ্ড হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে সেই সম্ভাবনা মাথায় রেখেই ট্রাম্প বলেছেন, রায়ে জেল কিংবা গৃহবন্দিত্বের আদেশে তিনি মেনে নিলেও মার্কিনীদের পক্ষে তা মানা কঠিন হবে। তার সহ্যের শেষ সীমায় চলে যেতে পারে তারা। এক সাক্ষাৎকারে ট্রাম্প তার ঐতিহাসিক ঘুষ মামলার রায় নিয়ে এসব কথা বলেন। এ সময় নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার জেল সমর্থকদের সহ্যের শেষ সীমায় নিয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দেন ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে 2 দিনের আলোচনার পর 12 জুরি ঘুষের মামলায় 34টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন ট্রাম্পকে। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন রাজধানী মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লাউদিয়া শেইনবাউম। নির্বাচনে ক্ষমতাসীন দলের এই প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। মেক্সিকোর নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে রোববারের নির্বাচনে 58.3% থেকে 60.7% মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসে এটাই ভোটের সর্বোচ্চ শতাংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। শেইনবাউম তার প্রধান প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী সিনেটর সচিত গালভেজ থেকে 30%-এরও বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। গালভেজ ভোট পেয়েছেন 26.6 থেকে 28.6% মধ্যে। বাংলা টিভি ইউরোপ নিউজ শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। ক্ষমতায় গেলে ব্রিটেনের নিরাপত্তা নিশ্চিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ঘোষণা কিয়ার স্টারমারের, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস। যান্ত্রিক ত্রুটির কারণে ব্রিটেনের চাইল্ড বেনিফিট পায়নি প্রায় 250,000 বাবা মা, সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা, সমাধানের আশ্বাস দিল কর্তৃপক্ষ। ভাসমান থাকবে না চা শ্রমিকরা, বৈদেশিক মুদ্রা অর্জনে বহুবিধ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী, নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।